প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ইংরেজি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আজকে আমরা ইউনিট 1-এর লেসন 3 টু উইমেন প্যাসেজটি পড়ছি। এবং আমরা জানি যে ইউনিট 1 হচ্ছে মূলত প্রাতঃস্মরণীয় ব্যক্তিদের নিয়ে লেখা ইউনিট। এখানে আমরা ইউনিট 1-এর লেসন 3-তে আজকে ভ্যালেন্তিনা তেরেস্কোভার গল্পটি পড়ব। এবং আমরা জানি যে তিনি হচ্ছেন শি ইজ দ্য ফার্স্ট উম্যান হু ওয়েন্ট টু স্পেস। মানবজাতির ইতিহাসে তিনি হচ্ছেন 12তম ব্যক্তি যিনি মহাকাশে গিয়েছিলেন। প্রথম ব্যক্তি হচ্ছেন ইউরি গ্যাগারিন। 1961 সালে তিনি মহাকাশে যাত্রা করেন। তারপর আরও বেশ কয়েকজন ব্যক্তি মহাকাশে গিয়েছিলেন, রাশিয়ান এবং আমেরিকান মিলে, যদিও বেশিরভাগ ছিলেন আমেরিকান। এবং এরপরে ইউরি গ্যাগারিন ছিলেন প্রথম মানুষ হিসাবে যিনি ছিলেন প্রথম, পুরুষ এবং মহিলাদের মধ্যে যিনি ছিলেন প্রথম। এবং ইনি হচ্ছেন ভ্যালেন্তিনা তেরেস্কোভা, হচ্ছেন আরেকজন রাশিয়ান যিনি প্রথম নারী হিসাবে মহাকাশে গিয়ে। আমরা আজকে ভ্যালেন্তিনা তেরেস্কোভার কাহিনীটি পড়ছি। তো ভ্যালেন্তিনা তেরেস্কোভা, যার জন্ম হয়েছিল 6 মার্চ 1937 সালে। ভ্যালেন্তিনা তেরেস্কোভা, she was born on 6 March 1937। এটা ব্র্যাকেটে বলা হচ্ছে। আমরা জানি যে ব্র্যাকেটে কিছু এক্সট্রা ইনফরমেশন থাকে, সেটা আমরা মূল বাক্যের সাথে বা ফ্রেজের সাথে না আনলেও চলে। তো বলা হচ্ছে কি, Valentina Tereshkova was born in the village Meslenikovo, Tutevsky district in central Russia. Valentina Tereshkova was born, তিনি জন্মগ্রহণ করেছিলেন। আমরা জানি যে কারোর জন্মগ্রহণ করার বিষয়টি আমরা সাধারণত পেসিভ ভয়েসে বলে থাকি। ইংরেজিতে সেটি সবসময় পেসিভ ভয়েসে বলা হয়। জন্মগ্রহণের ব্যাপারটি ইংরেজিতে পেসিভ ভয়েসে বলা হয় এবং এখানে সেটি আছে। ভ্যালেন্তিনা তেরেস্কোভা ওয়াজ বর্ন, শি ওয়াজ বর্ন, তিনি জন্মগ্রহণ করেছিলেন। কোথায় জন্মগ্রহণ করেছিলেন বলা হচ্ছে ইন দ্য ভিলেজ মেসলেনিকোভোতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তুতাভস্কি ডিস্ট্রিক্ট ইন সেন্ট্রাল রাশিয়া, মধ্য রাশিয়ার বা কেন্দ্রীয় রাশিয়ার এই জায়গায় তিনি জন্মগ্রহণ করেছিলেন। তেরেস্কোভাস ফাদার ওয়াজ এ ট্রাক্টর ড্রাইভার, তার বাবা ছিলেন একজন ট্রাক্টর ড্রাইভার। অ্যান্ড হার মাদার ওয়ার্কড ইন এ টেক্সটাইল প্লান্ট, তার মা কাজ করতেন একটি টেক্সটাইল প্লান্টে, অর্থাৎ টেক্সটাইলের কারখানায়, কাপড় বুনন কারখানায় তিনি কাজ করতেন। তেরেস্কোভা বিগেন স্কুল ইন 1945 অ্যাট দ্য এজ অফ 8। আমরা জানি যে তেরেস্কোভা কিন্তু অল্প বয়সে তিনি পিতৃহারা হন এবং শি বিগেন স্কুল ইন 1945। তার জন্ম হচ্ছে, she was born in 1937 and she started her school, or she started going to school in 1945 at the age of 8, but she left school in 1953, অর্থাৎ after going to school for 8 years তিনি স্কুল ত্যাগ করেন। After attending school for 8 years, তিনি স্কুল ত্যাগ করেন। she left school and she continued, তিনি কিন্তু চালিয়ে গেলেন her education, তার শিক্ষা through distance learning, দূর শিক্ষণের মাধ্যমে। She became interested in parachuting from a young age, and she was trained, or she got trained in skydiving. তিনি স্কাইডাইভিং আমরা জানি যে বিমান বা হেলিকপ্টারে চড়ে উঁচু জায়গায় গিয়ে সেখান থেকে ঝাঁপ দেয়া, সেখান থেকে গ্রাউন্ডের উদ্দেশ্যে, মাটির উদ্দেশ্যে ঝাঁপ দেয়া। তো
She was trained in skydiving at the local aero club. তিনি স্থানীয় একটি অ্যারো ক্লাবে তিনি কি করেছিলেন, তিনি প্রশিক্ষিত হয়েছিলেন। And she made her first jump at the age of 22 on 21st May 1959. প্রথম জাম্প তিনি করেন, প্রথম ঝাঁপটি তিনি দেন একজন স্কাই ডাইভার হিসাবে। প্রথম ঝাঁপটি তিনি দেন 1959 সালের 21 মে তারিখে, যখন তার বয়স ছিল 22 বছর। At that time she was employed as a textile worker in a local factory. At that time she was employed. ওই সময়ে তিনি নিযুক্ত হন, তাকে নিযুক্ত করা হয়, নিয়োগ দেওয়া হয়, তাকে কাজ দেওয়া হয় অ্যাজ এ টেক্সটাইল ওয়ার্কার, একজন টেক্সটাইল কর্মী হিসাবে ইন এ লোকাল ফ্যাক্টরি। ইট ওয়াজ হার এক্সপার্টিজ ইন স্কাই ডাইভিং। স্কাই ডাইভিং এটা ছিল তার দক্ষতা, দ্যাট লেড টু হার সিলেকশন, যেটা সাহায্য করেছিল তার নির্বাচনে, তাকে নির্বাচিত হতে সাহায্য করেছিল অ্যাজ এ কসমোনট, একজন মহাকাশচারী হিসেবে। তো আমরা জানি যে মহাকাশচারী কে কসমোনট বলা হয় অথবা অ্যাস্ট্রোনট বলা হয়, এবং আমরা জানি যে বিশেষ করে রাশিয়া থেকে যারা মহাকাশে যাত্রা করেন তাদেরকে আমরা কসমোনট বলি, বাকিদেরকে সাধারণত অ্যাস্ট্রোনট বলা হয়। After the flight of Yuri Gagarin, ব্র্যাকেটে কিন্তু অতিরিক্ত অংশ বলা হচ্ছে, after the flight, ফ্লাইটের পর, কার ফ্লাইট? অব ইউরি গ্যাগারিন। তার বাংলাতে কি দাঁড়াচ্ছে? ইউরি গ্যাগারিনের যাত্রার পর। আমরা জানি যে বাংলার সাথে ইংরেজির ওয়ার্ড অর্ডারের একটি পার্থক্য রয়ে গেছে। বাংলাতে আমরা শব্দের বিন্যাসটি একভাবে করি শব্দগুলোর, ইংরেজিতে কিন্তু we arrange the words differently in a different way. সুতরাং এখানে বলা হচ্ছে আফটার দ্য ফ্লাইট অফ ইউরি গ্যাগারিন, ইউরি গ্যাগারিনের ফ্লাইটের পর। ব্র্যাকেটে কি বলা হচ্ছে? আমরা জানি যে ব্র্যাকেটে এক্সট্রা ইনফরমেশন দেওয়া হয়, বলা হচ্ছে দ্য ফার্স্ট হিউম্যান বিইং টু ট্রাভেল টু আউটার স্পেস ইন 1961। ইউরি গ্যাগারিনের ফ্লাইটের পর দ্য সোভিয়েত ইউনিয়ন, আমরা জানি যে এখন যে রাশিয়া আছে এবং আর তার পার্শ্ববর্তী যে দেশগুলো আছে সেগুলো একসময় একই রাষ্ট্র ছিল, যেমন ভারতবর্ষ ছিল, সেভাবে সেটি একই রাষ্ট্র ছিল এবং সোভিয়েত ইউনিয়ন নামে ছিল। আজকে সেটি কয়েকটি রাষ্ট্রে ভাগ হয়ে গিয়েছে, তারপরও রাশিয়া কিন্তু বিশাল একটি দেশ। তো after the flight of Yuri Gagarin, the Soviet Union সিদ্ধান্ত নিল to send a woman in space, একজন মহিলাকে স্পেসে পাঠানোর সিদ্ধান্ত নিল, এবং তারা সেটি করতে চাইল মূলত হচ্ছে যে আমেরিকা এরই মধ্যে বেশ কয়েকজন অ্যাস্ট্রোনটকে তারা পাঠিয়েছে, এবং রাশিয়া চাইল যে আমেরিকা তো এখন পর্যন্ত কোনো মহিলাকে পাঠায়নি, সেই কৃতিত্বটা রাশিয়া নেবে এবং বা সোভিয়েত ইউনিয়ন নেবে। সোভিয়েত ইউনিয়ন এই কাজটি এজন্য খুবই গোপনে করতে চেয়েছিল। এই যে তাদের হচ্ছে যে মহিলা কসমোনট সংগ্রহ করা এবং তাদেরকে প্রশিক্ষণ দেয়া, সেটা অত্যন্ত গোপনীয়তার সাথে করেছিল, এবং বলা হয়ে থাকে যে এই যে ভ্যালেন্টিনা তেরেশকোভা, তার মাও এমনকি জানতেন না যে তিনি মহাকাশে যাচ্ছেন। এতটাই গোপনীয় ছিল ব্যাপারটা। কেন গোপনীয় ছিল? যে আমরা জানি যে সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকা বরাবরই কিন্তু তাদের মধ্যে স্নায়ুযুদ্ধ বিদ্যমান আছে অতীতকাল থেকে, সুদূর অতীতকাল থেকে তাদের মধ্যে স্নায়ুযুদ্ধ বিদ্যমান আছে, এবং তারা একে অন্যকে সবসময় তারা সাফল্যের দিক থেকে তারা অতিক্রম করতে চায়, যদিও এখন অবস্থা ভিন্ন। The Soviet Union decided to send a woman in space
On 16 February 1962, প্রোলেটারিয়া, এটা ইনভার্টেড কমার ভেতরে দেয়া হচ্ছে সকল্ড বোঝানোর জন্য, তথাকথিত বোঝানোর জন্য যে মানুষ তো প্রোলেটারিয়া, মানুষ তো তাকে দরিদ্রই বলবে। তার বাবা ছিলেন একজন ট্রাক্টর ড্রাইভার, তাকে ছোটোবেলাতেই টেক্সটাইল ওয়ার্কার হিসেবে কাজ করতে হয়েছিল, তিনি ছোটোবেলা পিতৃহীন হয়েছিলেন। সুতরাং মানুষের কাছে যিনি প্রোলেটারিয়া, সেই প্রোলেটারিয়া ভ্যালেন্টিনা তেরেস্কোভা ওয়াজ সিলেক্টেড, তিনি নির্বাচিত হন ফর দিস প্রজেক্ট, এই প্রজেক্টের জন্য, ফ্রম অ্যামাং মোর দ্যান 400 অ্যাপ্লিক্যান্টস, প্রায় 400 জন আবেদনকারীর ভেতর থেকে তিনি নির্বাচিত হন। তেরেস্কোভা হ্যাড টু আন্ডারগো এ সিরিজ অফ ট্রেনিং, তাকে আন্ডারগো করতে হয়েছিল। আমরা জানি যে আন্ডারগো করা মানে হচ্ছে যে কোনো প্রক্রিয়া, কোনো প্রসেস ইত্যাদির ভেতর দিয়ে যাওয়া। যেমন আমি যদি বলি যে হি উইল আন্ডারগো এ সার্জিক্যাল অপারেশন, তাহলে আমি কি বুঝবো যে তার একটি অস্ত্রোপচার হবে, অর্থাৎ এই প্রক্রিয়ার ভেতর দিয়ে তাকে যাওয়া লাগবে। সুতরাং তেরেস্কোভা হ্যাড টু আন্ডারগো, তাকে যেতে হয়েছিল। আমরা জানি যে হ্যাড টু আন্ডারগো, হ্যাড টু, আমরা জানি ভার্বের আগে যখন এই হ্যাডের সাথে টু থাকে তখন, বা হ্যাবের সাথে টু থাকে তখন সেটি এক ধরনের বাধ্যকতা ইন্ডিকেট করে বা বুঝায়, এবং সেটি যেহেতু হ্যাড, আমরা অতীতকাল বুঝতে পারছি। তেরেস্কোভা হ্যাড টু আন্ডারগো এ সিরিজ অফ ট্রেনিং, তিনি যেহেতু মহাকাশে যাবেন, সুতরাং সাধারণ মানুষের পক্ষে তো সেখানে যাওয়া সম্ভব না। এবং আমরা জানি যে তার স্কাই ডাইভিংয়ে দক্ষতা আছে, প্যারাশুটিংয়ে তার দক্ষতা আছে, এবং এখন তাকে প্রশিক্ষণ নিতে হবে, যেহেতু তিনি পৃথিবীর পরিবেশের বাইরে, পৃথিবীর পরিবেশের, অর্থাৎ পৃথিবীতে যে ধরনের আমরা পরিবেশের মধ্যে থাকি, মহাকাশে কিন্তু সেই পরিবেশটা না, এটা অনেকটাই ডিফারেন্ট। পৃথিবীর আমরা ভূপৃষ্ঠে যে অবস্থায় থাকি তার চেয়ে সেটা নিশ্চয়ই অনেকখানি ভিন্ন। তো সেইখানে তিনি যেহেতু যাবেন, এবং তিনি অত্যন্ত দ্রুতযানে করে যাবেন, যেটি হচ্ছে ধরো একটি রকেটে করে যাচ্ছেন, সুতরাং তাকে গতি বা অন্যান্য বিষয় সাথে বায়ুচাপ থেকে শুরু করে সব কিছু, এবং তাকে সেখানে যতক্ষণ থাকেন ততক্ষণ তিনি জনবিচ্ছিন্ন থাকবেন মানুষের সাথে। তার যদিও হয়তো বা সাংকেতিক কিছু যোগাযোগ হতে পারে, সেটা ওই সময় 1963 সালে এখনকার মতো এত উন্নত প্রযুক্তিও কিন্তু ছিল না। সুতরাং তাকে তো ভালো করে প্রশিক্ষণ নিতে হবে সেখানে যাওয়ার জন্য। তেরেস্কোভা হ্যাড টু আন্ডারগো এ সিরিজ অফ ট্রেনিং দ্যাট ইনক্লুডেড, যা অন্তর্ভুক্ত করেছিল, মানে যার মধ্যে ছিল ওয়েটলেস ফ্লাইটস, ওজনহীন উড্ডয়ন, আইসোলেশন টেস্টস। এই যে আমরা এখন করোনার কারণে আইসোলেশন কথাটার সাথে বেশ আমাদের পরিচিতি আছে হয়তোবা। আইসোলেশন কি, যে আমরা একজন আক্রান্ত রোগীকে, আক্রান্ত ব্যক্তিকে আমরা জনবিচ্ছিন্ন করে রাখবো, সেটাই হচ্ছে আইসোলেশন। এবং এই ধরনের একজন কসমোনট বা অ্যাস্ট্রোনট যিনি মহাকাশে যাবেন, তিনিও কিন্তু জনবিচ্ছিন্ন থাকবেন, এবং সেই প্রশিক্ষণটা তাকে আগে থেকেই দেয়া হয়। তারপরে হচ্ছে সেন্ট্রিফিউজ টেস্ট হচ্ছে এক ধরনের মেশিনে বসানো হয়, এবং সেটা প্রচণ্ড জোরে ঘুরতে থাকে, এবং সেই ঘূর্ণনটাতে তার শারীরিক যেসব ব্যাপার স্যাপার ঘটে সেটা তাকে মানিয়ে নিতে হয়, অর্থাৎ এই ধরনের অবস্থার সাথে তাকে মানিয়ে নিতে হয়। তারপরে হচ্ছে রকেট থিওরি, অর্থাৎ একটি রকেট কিভাবে সেটা চলতে পারে, সেটার পরিচালনা, হয়তো এমন সব বিষয়কে রকেট থিওরি বলা হচ্ছে। তারপরে স্পেসক্রাফট ইঞ্জিনিয়ারিং, এবং যে স্পেসক্রাফটে করে তিনি যাবেন সেটা পরিচালনার ব্যাপারে, অথবা সেটি তে হয়তো টুকটাক কিছু কাজ করার প্রয়োজন হতে পারে, সেই কাজগুলোর উপর তার প্রশিক্ষণ। 120 প্যারাশুট জাম্পস, 120টা প্যারাশুট জাম্প, এবং পাইলট ট্রেনিং ইন
MiG or MiG 15 UTI জেট ফাইটার্স, এবং সেখানে পাইলটের প্রশিক্ষণ, পাইলট হিসাবে সেখানে প্রশিক্ষণ, এই ধরনের বিমানের প্রশিক্ষণ। এবং আমরা জানি যে ওই সময় মিগ এই যে মিগ বিমানটি সেটা অত্যাধুনিক একটি বিমান ছিল ওই সময়। Since the successful launch of the spacecraft Vostok 5 on 14 June 1963, since the successful launch হচ্ছে যে সফল উড্ডয়নের পর of the spacecraft Vostok 5, Vostok 5 এর সফল উড্ডয়নের পর, সেটা কোন দিন? on 15 June on 14 June 1963, 1963 সালের 14 জুন Vostok 5 এর উড্ডয়নের পর তেরেশকোভা শুরু করলেন প্রিপেয়ারিং ফর হার ওন ফ্লাইট। তিনি তার নিজের উড্ডয়নের জন্য প্রস্তুতি নিতে শুরু করলেন। অন দ্য মর্নিং অব 16 June 1963, 1963 সালের 16 জুন সকালে Tereshkova and her backup cosmonaut Solovyova were dressed in spacesuits and they were taken to the space shuttle launch pad by a bus. On the morning of 16 June 1963, Tereshkova and her backup cosmonaut Solovyova, তিনি এই তেরেশকোভাকে এবং তার ব্যাকআপ কসমোনট হচ্ছেন, ধরো যে ওই ঠিক উড্ডয়ন মুহূর্তে হয়তোবা তিনি অসুস্থ বোধ করলেন, অথবা তিনি কোনো কারণে তিনি যেতে অপারগ হলেন, কোনো দুর্ঘটনার কারণে হোক, যে কোনো কারণে হোক। তো এই জন্যই এই ধরনের প্রজেক্টে সাধারণত তিনি মিস করলে আরেকজন যাতে সাথে এই কাজটা করতে পারেন, সেজন্য আরেকজনকে প্রস্তুত রাখা হয়, এবং তিনি ছিলেন সোলোভিয়োভা। তো তেরেশকোভা এর হার ব্যাকআপ কসমোনট, এই ধরনের কসমোনটকে বলা হচ্ছে ব্যাকআপ কসমোনট। সোলোভিয়োভা ওয়ার ড্রেসড, তাদেরকে ড্রেস করা হলো, সাজানো হলো, সজ্জিত করা হলো ইন স্পেস স্যুটস, কিসে সজ্জিত করা হলো? স্পেস স্যুটে সজ্জিত করা হলো। অ্যান্ড দে ওয়ার টেকেন, এবং তাদেরকে নেওয়া হলো, প্যাসিভ ভয়েসের কথা, এবং এখানে সাবজেক্টের অক্সিলারি ভার্ব উজ্জ্ব অবস্থায় আছে, কম্পাউন্ড সেন্টেন্স এটা হতে পারে। টেকেন টু দ্য স্পেস শাটল লঞ্চ প্যাড বাই বাস, তাদেরকে স্পেস শাটল লঞ্চ প্যাডে নেওয়া হলো, অর্থাৎ যেখান থেকে স্পেস শাটল বা নভোযান, যেটা বা রকেট আমরা বলতে পারি সহজ কথায়, যেটা যেখান থেকে উড্ডয়ন করবে সেই জায়গায় তাদেরকে নিয়ে যাওয়া হলো। আফটার কমপ্লিটিং হার কমিউনিকেশন অ্যান্ড লাইফ সাপোর্ট চেকস, তার যোগাযোগের পর এবং লাইফ সাপোর্ট চেক যেগুলো পরীক্ষা নিরীক্ষা, লাইফ সাপোর্টগুলো ঠিকঠাক আছে কিনা সেগুলো চেক করার পর শি ওয়াজ সিলড, তাকে সিল করে দেওয়া হলো, বাইরে থেকে একদম বন্ধ করে দেওয়া হলো, লাগিয়ে দেওয়া হলো ইনসাইড Vostok 6, ফিনিশিং এ 2 hour কাউন্টডাউন, 2 ঘন্টার ফিনিশিং এ 2 hour কাউন্টডাউন, 2 ঘন্টার কাউন্টডাউন সেটা ছিল। 2 ঘন্টার কাউন্টডাউনের পর Vostok 6 লঞ্চড ফল্টলেসলি, সেটি ত্রুটিহীনভাবে, নিখুঁতভাবে কিন্তু উৎক্ষেপিত হলো, সে যাত্রা শুরু করলো। অলদো তেরেশকোভা এক্সপিরিয়েন্সড nausea and physical discomfort, যদিও তিনি তার বমিভাব হয়েছিল, বমনেচ্ছা হয়েছিল, তিনি প্রত্যক্ষ করেছিলেন বমনেচ্ছা, বমি করার ইচ্ছা বা বমির প্রবণতা, অ্যান্ড ফিজিক্যাল ডিসকমফোর্ট ফর মাচ অফ দ্য ফ্লাইটের বেশিরভাগ জুড়ে, যদিও তিনি পরবর্তীতে কিন্তু বলেছিলেন যে আসলে তাকে যে খাবার দেওয়া হয়েছিল, তার খাবারগুলোর কারণেই তার কিন্তু বমনিচ্ছার ব্যাপারটি ঘটেছিল, বমি করার মতো বিষয়টি ঘটতে যাচ্ছিল তার খাবারের কারণে। তো বলা হচ্ছে যে যদিও তেরেশকোভা এক্সপিরিয়েন্স করেছিলেন nausea and physical discomfort for much of the flight, she orbited the earth 48 times, তিনি পৃথিবীকে প্রদক্ষিণ করেন, পৃথিবীকে চক্কর দেন। তিনি তো মহাকাশে গিয়েছেন, এবং পৃথিবী এখন তার থেকে 100 মাইল হয়তোবা বা
এই ধরনেরই আমরা আমরা একটা হিসাব হয়তো এখানে আমরা স্ক্রিনে দেখতে পাবো পরবর্তীতে যে তিনি সর্বোচ্চ কি উচ্চতায় ছিলেন, সর্বনিম্ন কি উচ্চতায় ছিলেন, এবং তিনি পৃথিবীকে কিন্তু 48 বার প্রদক্ষিণ করেছেন, চক্কর মেরেছেন পৃথিবীর চারদিকে, অ্যান্ড স্পেন্ট অলমোস্ট 3 days, এবং 3 দিন তিনি প্রায় 3 দিন এবং সম্ভবত সেটি 70 ঘন্টার মতো তিনি ছিলেন ইন স্পেস উইথ এ সিঙ্গল ফ্লাইট। একক ফ্লাইটে শি লগড মোর ফ্লাইট টাইম দেন দ্য কম্বাইন্ড টাইমস অফ অল আমেরিকান অ্যাস্ট্রোনটস। এই যে তিনি তার একবারের যাত্রায় তিনি লগ করেছিলেন, অর্থাৎ রেকর্ড করেছিলেন। লগ করা মানে হচ্ছে আমি কত সময় স্পেসে থাকলাম বা ফ্লাইটে থাকলাম সেটার হিসাব রাখা। শি লগড মোর ফ্লাইট টাইম, তিনি বেশি ফ্লাইট টাইম রেকর্ড করেছিলেন বা হিসাব রেখেছিলেন দেন দ্য কম্বাইন্ড টাইমস, সম্মিলিত সময়ের চেয়ে। অর্থাৎ এর আগে যত আমেরিকান অ্যাস্ট্রোনট ওখানে গিয়েছিলেন তারা সবাই মিলে যতক্ষণ থেকেছিলেন, একা ভ্যালেন্তিনা কিন্তু তার চেয়ে বেশি সময় থেকেছিলেন। হু হ্যাড হু হ্যাড ফ্লোন বিফোর দ্যাট ডেট, ওই তারিখের আগে যে সব আমেরিকানরা ওখানে মহাকাশে গিয়েছিলেন। তেরেস্কোভা অলসো মেনটেইনড এ ফ্লাইট লগ, তিনি একটি ফ্লাইট লগ মেনটেন করেছিলেন, অ্যান্ড টুক ফটোগ্রাফস, এবং তিনি ছবিও তুলেছিলেন অফ দ্য হরাইজন, দিগন্তের ছবি তুলেছিলেন। দিগন্ত হচ্ছে কি, ধরো আমরা আমরা একদিকে আমরা একদম আমাদের দৃষ্টি যত দূর যায় আমরা পূব দিকে তত দূর তাকালাম, আমাদের একসময় মনে হবে যে আকাশটা যেন পৃথিবীকে এক জায়গায় স্পর্শ করেছে, অথবা তুমি উত্তর দিকে তাকাও, পশ্চিমে তাকাও, মনে হবে যে আকাশটা যেন পৃথিবীকে স্পর্শ করেছে। যদি এই ধরনের ব্যাপার আসলে ঘটছে না, যে আকাশ পৃথিবীকে স্পর্শ করবে এমন ব্যাপার তো নাই আসলে, কিন্তু আমার মনে হবে যে স্পর্শ করেছে। এই যে যেখানে আমার মনে হচ্ছে যে আকাশ স্পর্শ করেছে সেটাই হচ্ছে কিন্তু হরাইজন বা দিগন্ত। তো বলা হচ্ছে যে তিনি দিগন্তের ছবি তুলেছিলেন ওখান থেকে, হুইচ ওয়ার লেটার রিউজড, যেটা পরবর্তীতে ব্যবহার করা হয়েছিল টু আইডেন্টিফাই, চিহ্নিত করতে, অ্যারোসল লেয়ারকে চিহ্নিত করতে উইদিন দ্য অ্যাটমসফিয়ার, পরিবেশের মধ্যে বা বায়ুমণ্ডলের মধ্যে। অ্যাটমসফিয়ারের একটা অর্থ হচ্ছে মানে হচ্ছে কিন্তু বায়ুমণ্ডল। ভোস্তক 6 ওয়াজ দ্য ফাইনাল ভোস্তক ফ্লাইট, ভোস্তক 6 ছিল সর্বশেষ ভোস্তক ফ্লাইট, অর্থাৎ ভোস্তক নামে যতটা ফ্লাইট ছিল, ভোস্তক 6, ভোস্তক 5, ভোস্তক 6টা ছিল সর্বশেষ ফ্লাইট, অ্যান্ড ওয়াজ লঞ্চ 2 days আফটার ভোস্তক 5, এবং সেটি ভোস্তক 5-এর 2 দিন পর কিন্তু উৎক্ষেপণ করা হয়, অর্থাৎ তার ঠিক 2 দিন আগে ভোস্তক 5 কিন্তু উড্ডয়ন করেছিল, এবং সেখানে আরেকজন নভোচারী ছিলেন, যিনি পুরুষ। হুইচ ক্যারিড, যেটা বহন করেছিল ভ্যালেরি বিকভস্কি ইনটু এ সিমিলার অরবিট, একই কক্ষপথে ফর 5 days, 5 দিনের জন্য, ল্যান্ডিং 3 hours আফটার তেরেস্কোভার যিনি ল্যান্ড করেছিলেন 3 hours আফটার তেরেস্কোভার অবতরণের 3 ঘন্টা পর যেটি অবতরণ করেছিল। দ্য টু ভেসেলস অ্যাপ্রোচড ইচ আদার, এই দুটো যান, ভেসেল মানে যান হতে পারে, জাহাজ হতে পারে, নৌযান হতে পারে, বিমান হতে পারে। দ্য টু ভেসেলস অ্যাপ্রোচড ইচ আদার, এই 2 ভেসেল একে অন্যের কাছাকাছি এসছিল উইদিন 5 kilometers, 5 কিলোমিটার, অর্থাৎ অরবিটে যাওয়ার পর, কক্ষপথে যাওয়ার পর দুটোর দূরত্ব একসময় 5 কিলোমিটারে চলে এসেছিল, অর্থাৎ খুবই কাছাকাছি চলে এসেছিল দুটো ভেসেল অ্যাট ওয়ান পয়েন্ট। অ্যান্ড ফ্রম স্পেস, এবং স্পেস থেকে তেরেস্কোভা কমিউনিকেটেড উইথ বিকভস্কির সাথে তিনি যোগাযোগ করেন, অ্যান্ড দ্য সোভিয়েত লিডার ক্রুশ্চেভ বাই রেডিও, এবং রেডিওর দ্বারা, বেতারের দ্বারা তিনি ক্রুশ্চেভের সাথে যোগাযোগ করেন। Much later in 1977, অনেক পর 1977-এ তেরেস্কোভা earned a doctorate in engineering from জুকোভস্কি এয়ারফোর্স একাডেমি। তিনি জুকোভস্কি এয়ারফোর্স একাডেমি থেকে তিনি ইঞ্জিনিয়ারিংয়ে তিনি ডক্টরেট ডিগ্রি লাভ করেন। আফটারওয়ার্ডস, পরবর্তীতে she turned to politics, তিনি রাজনীতিতে যুক্ত হন। During the
Soviet regime, Soviet শাসন আমলে she became one of the president members of the Supreme Soviet. তিনি সুপ্রিম সোভিয়েতের একজন প্রেসিডিয়াম মেম্বার নির্বাচিত হন বা তিনি হন। নাও দিস লিভিং লিজেন্ড, এখন এই জীবন্ত কিংবদন্তি, ইজ এ মেম্বার ইন দ্য লোয়ার হাউস অব দ্য রাশিয়ান লেজিসলেচার, এবং তিনি রাশিয়ান লেজিসলেচারের একজন সদস্য, নিম্নকক্ষের একজন সদস্য। অন হার 70th বার্থডে, তার 70তম জন্মদিনে, when she was invited by the Russian Prime Minister Vladimir Putin, ভ্লাদিমির পুতিন যখন তাকে নিমন্ত্রণ জানালেন তার 70তম জন্মদিনে, she expressed, তিনি প্রকাশ করলেন her desire, তার ইচ্ছা তিনি প্রকাশ করলেন। কিসের ইচ্ছা? to fly to Mars, তার মঙ্গল গ্রহে যাওয়ার ইচ্ছা। ইভেন ইফ ফর এ ওয়ান ওয়ে ট্রিপ, এমনকি যদি সেটা এক পথের যাত্রা হয়, অর্থাৎ যাওয়া যাবে ফিরে আসা যাবে না, এমনও যদি হয় তারপরেও তিনি মঙ্গল গ্রহে যেতে রাজি আছেন। যে যাওয়া যাবে, হয়তো ফিরে আসা যাবে না, মঙ্গল গ্রহ থেকে ফিরে আসা যাবে না, এমনও যদি হয় তিনি মঙ্গল গ্রহে যেতে রাজি আছেন। তো এই ছিল কল্পনা, এই ছিল ভ্যালেন্তিনা তেরেশকোভা সম্পর্কে আমাদের এই লেসনটি, এবং আমরা তার সম্পর্কে জানার চেষ্টা করেছি, এবং আগামী ক্লাসে আমরা কল্পনা চাওলা সম্পর্কে আমরা জানব। এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ।